হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। ফিরে আসছি আমরা আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টা নিয়ে কাজ করব। তো ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ে আজকে আমরা যত প্রশ্ন রেখেছি সকল বিশ্ববিদ্যালয়কে ভাগ করে এগুলো ভালোভাবে করলে আমাদের অন্য কোনো প্রশ্ন আপনাদের আটকাবেন না, আপনারা সকল প্রশ্ন পারবেন। তো আমরা শুরু করে যাচ্ছি ব্যাংক সমন্বয় বিবরণীতে। ক্লাস ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। যদি কারো অন্য কোনো হেল্প লাগে, যদি পেইড ব্যাচে কোনো দরকার পড়ে, লিঙ্কে ডিসক্রিপশন দেওয়া আছে, এই ডিসক্রিপশন থেকে লিঙ্কটা দেখবেন, দেখে গ্রুপে জয়েন করবেন অথবা আমাকে জানাবেন। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি কিভাবে, আমরা কিছু বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করি। ব্যাংক সমন্বয় নিয়ে যদি আমরা মূল কিছু কথাবার্তা বলি, নাম্বার 1, ব্যাংক সমন্বয় বিবরণী আমানতকারী তৈরি করে। বেসিক তথ্য যা দিব এটা দিয়ে হয়ে যাবে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে হয়ে যাচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আমাদের যে পূর্ণ প্রকাশ নীতি রয়েছে হিসাব বিজ্ঞানে, সেই নীতি অনুযায়ী তৈরি করে থাকি। এবং এই ব্যাংক সমন্বয় বিবরণীতে যত টপিক আসে সকল টপিক হচ্ছে আমাদের উদ্বৃত্ত পত্রের টপিক, মানে উদ্বৃত্ত পত্রে যে প্রশ্নগুলো আসে দায় অথবা সম্পদ, সেই পয়েন্টগুলো আমরা এখানে আলোচনা করব। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, 4 নম্বর পয়েন্টে আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক উদ্বৃত্ত বের করে নিয়ে আসা। ইট মিনস সঠিক উদ্বৃত্ত বের করা মানে কি, ভুল সংশোধন করা, গরমিল খুঁজে বের করা এবং নগদ এবং ব্যাংক টাকা সঠিক উদ্বৃত্ত পরিমাণটা নিয়ে আসা। এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য ব্যাংক সমন্বয় বিবরণী সামারি। এটা ভালো করে পড়বো, এখান থেকে আমাদের কিছু থিওরিক্যাল কোশ্চেন আমরা পারবো। এরপর আমরা দেখি এখন আমরা আমাদের অঙ্কটা কিভাবে করব এটা একটু দেখব। ব্যাংক সমন্বয় বিবরণীতে 2 ধরনের ম্যাথ রয়েছে। আমাদের কাছে কিছু নগদ টাকার উদ্বৃত্ত দেওয়া থাকে, আমরা নগদ উদ্বৃত্ত লিখব। আমার কাছে কিছু ব্যাংক উদ্বৃত্ত দেওয়া থাকতে পারে। ব্যাংক যে উদ্বৃত্ত, সেই ব্যাংক উদ্বৃত্তকে আমরা অনেক সময় পাস বই বলে থাকি, নগদ উদ্বৃত্তকে নগদান বই বলা হয়ে থাকে বা ক্যাশ ব্যালেন্স বলা হয়ে থাকে। দুটাতে আমাদের কিছু যোগ বিয়োগ করতে হয়। যেমন ব্যাংক উদ্বৃত্ততে আমরা যোগ করব ট্রানজিট ইন জমা, ট্রানজিট ইন জমা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পথি মধ্যে জমা। কোনটা কি আমি একটু পরে বিস্তারিত বলছি। এখান থেকে আমরা বিয়োগ করব বকেয়া চেক। বকেয়া চেক মানে হচ্ছে ইস্যুকৃত চেক। নগদ উদ্বৃত্তের সাথে আমরা যখন যোগ করি, এটা হলো সরাসরি দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দেওয়া বা কেউ সরাসরিভাবে জমা দিয়েছে, সেই জমা এখানে আসবে। এখানে আমরা বিয়োগ করব যদি আমাদের কোনো প্রকার এনএসএফ চেক থাকে, নন সাফিসিয়েন্ট চেক, এবং আমরা এখানে প্লাস মাইনাস করব আমাদের বিভিন্ন ধরনের ভুল আমরা করে থাকি, ভুলের ডেবিট ক্রেডিট করেছি এটসেট্রা এগুলো। এবং এনএসএফ এর পাশাপাশি আমরা এখানে মাইনাস করে দেব সকল প্রকারের চার্জ। আমরা সাম আপ করছি, নগদান বইয়ের অনুযায়ী যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের সাথে আমরা যোগ করব সরাসরি কেউ ব্যাংকে টাকা জমা দিয়েছে, সরাসরি কোনো দেনাদারকে জমা দিয়েছে আপনি জানেন না, অ্যাড করব। আমরা এখানে মাইনাস করব এনএসএফ, নন সাফিসিয়েন্ট চেক, মানে পর্যাপ্ত অর্থ না থাকলে যে চেকের টাকা আমরা পাই না সেটা মাইনাস করব। আমরা মাইনাস করব ব্যাংকের চার্জ, ব্যাংক কোনো সার্ভিস চার্জ কেটেছে, ব্যাংক অন্য কোনো টাকা কেটেছে যেটা আপনি মাইনাস করেন নাই, এটা মাইনাস করব। এবং কোনো ভুল যদি থাকে। এই পাশে ট্রানজিট ইন জমা, পথের মতো জমা, আপনি ব্যাংকটায় চেকটা জমা দিয়েছেন কিন্তু যাকে জমা দিয়েছে সে এখনো ব্যাংকে নিয়ে যায় নাই, এটা অ্যাড হবে। এখান থেকে আমরা মাইনাস করব বকেয়া চেক। বকেয়া চেক মানে কি, মানে আপনি কারণ আমি ইস্যু করেছেন কোনো পাওয়াদারকে টাকা দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু পাওয়াদার চেকটা এখনো ব্যাংকে উপস্থিত হয় নাই। এটা হচ্ছে আমাদের কাছে পুরো ম্যাথ, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা দিয়ে আমরা আমাদের সকল চ্যাপ্টার সকল ম্যাথ আজকে করার ট্রাই করব। তাহলে আমরা প্রশ্ন দেখি। শুরু করছি বিগত বছর কিছু প্রশ্ন দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্ন, ডেবিট মেমোরেন্ডাম কে ব্যবহার করছে? ডেবিট মেমোরেন্ডামটা কি? ডেবিট মেমোরেন্ডাম মানে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে কিছু খরচ হয়েছে যেটা ব্যাংক ডেবিট করেছে আপনার নামে। ডেবিট মানে খরচ করা, বিভিন্ন সার্ভিস চার্জ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের হিসাব যেটা আপনাকে জানানো হয় নাই, ঠিক আছে? তার মানে ইস্যুটা কে করছে? ব্যাংক করছে। দ্যাটস ওয়াই ব্যাংক হবে অ্যান্সার। এনএসএফ চেক দ্বারা কি বুঝি? আমরা একটু আগে বলেছি নির্দিষ্ট হিসাবকারীর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা। ব্যাংক সমন্বয় বিবরণী কি এক ধরনের? ব্যাংক সমন্বয় বিবরণী এক ধরনের বিবরণী, এটা আলাদা কোনো হিসাব নয়। আমরা থিওরি দেখতেছি, আমরা এরপরে ম্যাথ দেখব। ক্লাসের সাথে থাকবেন, আপনারা পুরো ভিডিও দেখবেন।
কেওয়াইসি ফর্ম মানে কি? এর মানে হচ্ছে নো ইওর কাস্টমার। যে কোনো ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাংক থেকে আমাদেরকে আমাদের ব্যক্তিগত তথ্য জানতে চায়, আমাদের নাম পরিচয় জানতে চায়, একে বলে নো ইওর কাস্টমার। ব্যাংক মিলকরণের মূল উদ্দেশ্যটা কি? আমি একটু আগে বলেছিলাম ব্যাংক মিলকরণের মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে ব্যাংক ব্যালেন্সকে মিল করা। ঠিক আছে, মানে আমাদের নগদ উদ্বৃত্ত বের করা। গড় মিলের কারণ নির্ণয় করা কিন্তু পরের কাজ, প্রধান উদ্দেশ্য আগে ব্যালেন্স মিল করা। ঠিক আছে, পরে তো আমরা খুঁজবো দোষ কি হয়েছে, ভুল কি হয়েছে। প্রশ্ন নম্বর 1, ব্যাংক জমার ব্যালেন্স দেওয়া আছে, আমাদের কাছে পুরো ম্যাথটা করতে হবে। প্রশ্নে বলা হয়েছে ব্যাংক জমার ব্যালেন্স দেওয়া আছে 1790 টাকা ডেবিট। ডেবিট ব্যালেন্স মানে কি? ব্যাংক জমাতিরিক্ত। বুঝতে পেরেছি, ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তার মানে এই যে ব্যাংক ব্যালেন্সের ডেবিট দিকে থাকা যে কথা, এটাকে আমরা বলতে পারি ক্যাশের দিকে থাকা একই কথা। আমরা যদি টাকাকে ব্যাংক ব্যালেন্স না ধরে ক্যাশ টাকা ধরি, অঙ্ক আমাদের জন্য করা ইজি হবে। ঠিক আছে, যেটা আমাদের এই পাশে ডেবিট যে মানে ব্যাংক জমাতিরিক্ত, এটাকে আমরা ওই পাশে লিখবো, অঙ্ক করতে সুবিধা হবে। তাই 1790 টাকা। 1040 টাকার একটা চেক ব্যাংক উপস্থাপন করা হয় নাই, বকেয়া চেক। বকেয়া চেক ব্যাংকে এখন উপস্থাপন করিনি, মানে ইস্যুকৃত বকেয়া চেক ব্যাংক থেকে মাইনাস করি। যেহেতু কাজটা ওই পাশে করছি, তাহলে মাইনাসটা ওই পাশে হয়ে যাবে প্লাস, লিখবো প্লাস বকেয়া চেক বা ইস্যুকৃত চেক। টাকার পরিমাণ কত? এখানে 1040 টাকা। যোগ করে দেই 5 4 13 0 8 এত টাকা। এবং 820 টাকার চেক আমানত ক্রেডিট করা হয়নি। আমানত ক্রেডিট মানে কি? ব্যাংকে জমা দিয়েছেন, এখনো জমা হয় নাই, ট্রানজিট ইন জমা ব্যাংকে যোগ করি। আমি শুরু ভিডিওতে বলেছি, তাহলে ব্যাংকে যোগ করার কথা আমি ওই পাশে নিয়ে গেলে মাইনাস করে দেবো। তাই লিখবো এখানে মাইনাস ট্রানজিট ইন। ট্রানজিট ইনের পরিমাণ হচ্ছে 820 টাকা। মাইনাস করে দিই, আমার কাছে অ্যান্সার হবে 2010 টাকা। মাইনাস করলে অ্যান্সার আসবে 2010 টাকা। 2010 টাকা হচ্ছে অ্যান্সার। আসলে বুঝতে পেরেছি আমরা। নেক্সট কোশ্চেনে আসি। প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্ত 3250 টাকা, যা ভুলে নগদান বইতে 3520 টাকা লিখেছেন। যাই হোক, কিছু একটা ভুল করেছি আমরা। কত ভুল করেছি? 3520 করেছি 3250। মানে ভুলের পরিমাণ হচ্ছে আমার কাছে 270 টাকা। আগে দেখবো 270 কথায় আছে, দেখেন সব জায়গায় আছে। তাহলে এখন আমরা অঙ্কটা পড়ি। প্রাপ্য হিসাবে চেক পাচ্ছে 3250, তার মানে ব্যাংকে জমা করেছেন 3250। ঠিক আছে, আমাদের কাছে দুইটা মেথড, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ক্যাশ। ব্যাংকের টাকা আপনি বাড়িয়ে দিয়েছেন 3250, কিন্তু নগদে আপনি লিখেছেন 3520। নগদ আপনি বেশি বাড়াইছেন, তাই তো? তাহলে ইকুয়াল করার জন্য কি করবেন? নগদটা কমায় দিবেন। কত টাকা কমাবো? 270 টাকা নগদ থেকে কমবে, নগদ থেকে বিয়োগ হবে 270 টাকা। নাম্বার 3 সেম হুবহু রিপিট কোশ্চেন। দেখেন ডিউ 19-20, ডিউ 21-22। ভালো করে ক্লাসগুলো করেন, করার পরে ভালো করে একটা প্রশ্ন ব্যাংক সলভ করেন। জয়কলি হতে পারে এটা। প্রশ্ন ব্যাংক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা হিসাব বিচিত্রা, আপনার সকল প্রশ্ন কমন পাবেন। আর আমার ভিডিও তো ইউটিউবে আছে, চলে যাচ্ছে না, পরে আমাকে জানাবেন যে কমন আসছে কি আসে নাই। আচ্ছা, কোনটি ব্যাংক সনদ বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? আমরা শুরুতেই কিছু বিবরণী দিয়েছি, সেটার সাথে কোনটা সাংঘর্ষিক না এটা দেখব। যেমন পরিবহন জমা এটা আসে, ব্যাংক কর্তৃক বরাবর স্বীকৃত চেক এটা আসে, ব্যাংক সার্ভিস চার্জ এটা আসে, আমোদকারীর ভুল এটা আসে। আচ্ছা, এখন দেখেন সবগুলোই আসে, কিন্তু সমস্যা কোথায়? এই যে চেকটি, এটা পরিশোধিত চেক। যদি এটা অপরিশোধিত চেক হতো তখন আমি এটাকে বলতাম বকেয়া চেক, এটা আমরা আসতো। যেহেতু পরিশোধ করে দিয়েছেন, এটা কোনো প্রকার ব্যাংক সমন্বয় কোনো হিসাবে প্রভাব ফেলছে না। অ্যান্সার হচ্ছে বি। একটি চেক যেটা সঠিকভাবে লিখিত হয়েছে, পরিশোধিত হয়েছে, তার মানে কি ব্যাংকে কোনো ভুল হয়নি, বলে দিয়েছে। ব্যাংকে 448 টাকা দিয়েছেন, তার মানে ব্যাংক থেকে 448 মাইনাস করেছেন। আপনার করার কথা এখানেও 448 টাকায় মাইনাস, কিন্তু আপনি এখানে ভুলে মাইনাস করেছেন 484 টাকা। তা আমরা বেশি মাইনাস করেছেন, তাই তো? কত বেশি মাইনাস করেছি আমরা? 36টা বেশি মাইনাস করেছি। ব্যাংক থেকে মাইনাস করেছি 448, কিন্তু নগদ থেকে মাইনাস করেছি 484, বেশি মাইনাস করেছি। তাহলে মিলানোর জন্য ব্যাংকে আবার প্লাস করে দিব, ইকুয়াল হয়ে যাবে। প্লাস করবো 36 টাকা, ক্যাশ থেকে প্লাস করবো 36 টাকা, নগদান জেরের সাথে 36 টাকা যোগ করতে হবে। দেখি একটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন কি বলেছে এখানে।
ওকে, পাস বইয়ের ব্যালেন্স কত আমরা একটু লিখে নিই অঙ্কটা। এটা হচ্ছে আমার কাছে ব্যাংক, ব্যাংক বইয়ের আরেকটা নাম হচ্ছে পাস বই। এটা হচ্ছে ক্যাশ, ক্যাশ বই ব্যালেন্স দেওয়া আছে 2900 টাকা, লিখি 2900। ইস্যুকৃত অনুপস্থিত চেক, ইস্যুকৃত বকেয়া চেক ব্যাংক থেকে মাইনাস করি, ব্যাংকের টাকা তো নেই, দেওয়া আছে ক্যাশের টাকা, তাহলে এটা ওই পাশে চলে যাবে। যদি এর পাশে মাইনাস করি ইস্যুকৃত বকেয়া চেক, দ্যাটস ওয়াই এটা ওই পাশে গিয়ে হয়ে যাবে যোগ, রিভার্স হবে কত টাকা 800 টাকা, যোগ করে দিই আমরা 3700। তারপরে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল, ব্যাংকে এই টাকাটা আদায় হয়েছে, মানে ব্যাংকের টাকা বেড়েছে, ব্যাংকে টাকাটা বেড়ে গিয়েছে। এখন ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল এটাকে কি বলা হয়, ব্যাংক কর্তৃক সরাসরি জমা, তাহলে এটা এসে যোগ করবো আমরা, ব্যাংক কর্তৃক সরাসরি জমা 2200 টাকা, 5900। ব্যাংক জমাকৃত কিন্তু এনএসএফ চেক মানে 5900 টাকা ছিল এখানে অ্যান্সার। তারপরে বলা আছে এনএসএফ চেক 3090 টাকা, আমরা জানি এনএসএফ চেক বা নন সাফিসিয়েন্ট ফান্ড চেক লাস্টে মাইনাস করে দিই আমরা 3090 টাকা, তাহলে আমাদের কাছে অ্যান্সার আসবে 810 টাকা, 2810 টাকা, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসি, ব্যাংক চার্জ 260, ভুল ক্রমে আপনি 620 ডেবিট করেছেন, আপনার এখান থেকে কমানোর কথা 260, ব্যাংক থেকে আপনি ভুলে কমাইছেন 620, তাহলে আপনার পার্থক্যটা কত জানতে চেয়েছে। আমরা জানি যখন জ্যামিতি অঙ্কগুলো করি হুবহু নিয়ম, আমরা একই ধরনের ম্যাথ যখন দুই পাশে ভুল করে ফেলি তখন তাদের ভুলের পরিমাণটা যোগ করে দিতে হয়, তার মানে এটা মাইনাস হয়েছে, এটা আমার কাছে মাইনাস হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আমার করা 260 টাকা মাইনাস, আপনি করেছি 620 টাকা মাইনাস, তো যার কোনো ভুলের পরিমাণ দাঁড়াচ্ছে এই যে 880 টাকা, সি নাম্বারটা। দুই পাশে গ্যাপ জানতে চাই না যে সঠিক কি করবো, সঠিক করলে মাইনাস নিতাম, যেহেতু ভুল জানতে চেয়েছে দ্যাটস এটা প্লাস করে আনসার করতে হবে, অনেকটা র মিলের মতো করে। ডিপোজিট ইন ট্রানজিট কি করি আমরা, শুরুতে বলেছি ডিপোজিট ইন ট্রানজিট আমরা ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ করে দিচ্ছি, ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ, ডি নাম্বার অ্যান্সার। নগদান বইয়ের ব্যাংক জিরের সাথে পাস বইয়ের যে মিলানোর জন্য ডিপোজিট ইন ট্রানজিট দেখেন আবার সেম, আরও 5 আরও 23, ভালোগুলো পড়বো, কোশ্চেন কমন আসবে। আমাদেরকে 5320 টাকা আপনি দিয়েছেন, তাহলে আপনি আগে দেখেন দুটার মধ্যে গ্যাপ কত, অঙ্কটা সহজ করে আগে 5320 আপনি 5230 টাকা লিখেছেন, তাহলে পার্থক্য কত হলো আমার কাছে 90 টাকা। এখন দেখেন আপনি পাওয়া থেকে দিয়েছেন 5320, মানে ব্যাংক থেকে কমছে 5320, তা আপনি ক্যাশ থেকে তো 5320 কমাবেন তাই না, না কমিয়ে আপনি 5230 কমাইছেন, মানে কম কমাইছেন, তা আরো কমাইতে হবে, আর কত কমাবো 90 টাকা কমাবো, কোথা থেকে নগদ থেকে, নগদ থেকে 90 টাকা বিয়োগ করে দিব আমরা। কোশ্চেন নাম্বার 1, 5000 টিক ইস্যু করেছেন, ব্যাংকে উপস্থাপিত হয় নাই, ইস্যুকৃত চেক ব্যাংকে জমা না দিয়ে তাকে বলে বকেয়া চেক। বকেয়া চেকের কাজ কি, বকেয়া চেকের কাজ হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স থেকে কমে আসা, ব্যাংক যে থেকে বিয়োগ করবো 5000 টাকা, সি নাম্বার। কোশ্চেন নাম্বার 2, এখানে সেম, এখানে বলা হয়েছে পাস বইয়ের ব্যালেন্সটা কত, আমার পুরো ম্যাথটা একটু করতে হবে, আমরা সাজাই নেই। যদি আমরা এগুলো সাজিয়ে নিচ্ছি তাহলে আমরা পাবো দুই পাশে দুটা ব্যালেন্স, একটা হচ্ছে স্যার ব্যাংক ব্যালেন্স, একটা হচ্ছে আমার ক্যাশ ব্যালেন্স। প্রশ্ন দেওয়া আছে এখানে, লাগাই দেন, আওয়াজ আসতেছে বাইরের। কোশ্চেন নাম্বার 2, এটা বোঝার জন্য আমাকে ব্যাংক আর ক্যাশ ব্যালেন্সে কাজ করতে হবে। এখানে দেখেন নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স 1500 টাকা, তার মানে নগদের টাকা দেওয়া আছে 1500, নগদ 1500 টাকা। 100 টাকা চেক জমাকৃত বাট নগদায়ন করা হয় নাই, আচ্ছা জমাকৃত নগদায়ন হয় নাই মানে কি, মানে ট্রানজিট জমা, ট্রানজিট জমা কি করে আমরা এই পাশে অ্যাড করি, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, বকেয়া চেক কি করে আমরা এখানে মাইনাস করি, এই কাজ তো আমরা এই পাশে করি, বাট এই পাশে তো টাকা দেওয়া নেই, দ্যাটস ইট ওই পাশে করবো, ওই পাশে করলে এটা রিভার্স হয়ে যায়, তাহলে 100 হবে বিয়োগ, 150 হবে যোগ,
1550 টাকা হচ্ছে ব্যালেন্স। দ্যাটস ইট। এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ব্যাংক সমন্বয় বিবরণী খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অনেকে এটা ইন্টারমিডিয়েটে স্কিপ করে যায়, যার কারণে অঙ্ক পারা একটু কঠিন হয়ে যায়। যাই হোক, পুরো ক্লাস করবেন, দেখবেন, জানাবেন। কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। যদি অতিরিক্ত কোনো হেল্প লাগে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিব, সেখানে একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে গিয়ে আপনি যে কোনো ধরনের কোশ্চেন সলভ দিবেন, কোশ্চেনের ছবি তুলে আপলোড করবেন, আমি আপনার কোশ্চেনের সলভ লিখিতভাবে দিয়ে দিব, অথবা পরে ভিডিও বানিয়ে হলো আপনাকে আমি হেল্প করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।